রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের দাবি, দেশটির শহরগুলোতে যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো বিমান হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়েছে। এদিকে হরমুজ প্রণালীর তীরবর্তী ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বুশেহর, চাবাহার, বান্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং আবু মুসাদিব। এসব হামলায় দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শহরে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব হামলা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর ইরানের কথিত হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। তার ভাষায়, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তেহরান যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এর জবাব দেয়া তাদের বৈধ অধিকার। ইরানের দাবি অনুযায়ী বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পরিচালিত হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণের সরাসরি প্রতিক্রিয়া। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালীতে সংঘাত বৃদ্ধি পেলে আন্তর্জাতিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বিভিন্ন দেশ নিবিড়ভাবে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তবে সর্বশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদের অবস্থানে অনড় থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 16 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে করা এই অন্তর্বর্তী সমঝোতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত প্রশমনের পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়েও অন্তর্ভুক্ত ছিল। চুক্তির শর্ত অনুযায়ী সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা, লেবাননের সংঘাতের অবসান, হরমুজ প্রণালী পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেয়া, ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানির জন্য নিষেধাজ্ঞায় ছাড় এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার কথা ছিল। সমঝোতার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় এবং 21 আগস্ট পর্যন্ত ইরানি তেল রপ্তানির জন্য বিশেষ ছাড় প্রদান করে। তবে ইরানের অভিযোগ, ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখে, যা সমঝোতার চেতনা বিরোধী। এ কারণে তেহরান শুরু থেকেই চুক্তি বাস্তবায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে। সবচেয়ে বড় বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হরমুজ প্রণালী। 24 জুন ওমান ও জাতিসংঘ যুদ্ধের কারণে আটকে পড়া জাহাজ সরিয়ে নিতে একটি বিশেষ সামুদ্রিক করিডোর ঘোষণা করে। কিন্তু ইরান দাবি করে, সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌ চলাচল পরিচালনার একক দায়িত্ব তাদের উপর ন্যস্ত রয়েছে। তাই তেহরান অনুমোদনহীন রুট ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করে। এর কয়েকদিনের মধ্যেই হরমুজ প্রণালীতে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানকে দায়ী করে এবং 26 ও 27 জুন ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2 দিনের উত্তেজনার পর উভয় পক্ষ আবার আলোচনায় বসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় দিনের বিমান হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ, যারা জাহাজের অবস্থান সংক্রান্ত ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী বড় আকারের বাণিজ্যিক জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। উপসাগরীয় অঞ্চল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে কেবল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত একটি সুপার ট্যাঙ্কার এবং ইরানের পতাকা বাহী একটি কন্টেইনার জাহাজকে। নিরাপত্তা ঝুঁকি এবং সামরিক উত্তেজনার কারণে অধিকাংশ শিপিং কোম্পানি এই নৌপথ ব্যবহার থেকে আপাতত বিরত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী গতকাল হরমুজ প্রণালী দিয়ে উভয় দিকে মোট 14টি কার্গো জাহাজ চলাচল করেছে।
গত 16 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর এটি একদিনে সর্বনিম্ন জাহাজ চলাচলের রেকর্ড। ওই সমঝোতার পরবর্তী 3 সপ্তাহে প্রতিদিন গড়ে 34টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে নৌযান চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক বাণিজ্যের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলে শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজতে বাধ্য হতে পারে, যার ফলে পরিবহন ব্যয় ও বীমা খরচ বেড়ে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কাও বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানি সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করা। যুক্তরাষ্ট্রের দাবি, উপকূল জুড়ে 90টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং লজিস্টিক স্থাপনা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। খুজেস্তানের নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি বলেন, ভোরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ওই এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার, কোনারাক, ইরান শহর সিরিক, জাস্ক, আবু মুসাদ্বীপ, কেশমদ্বীপ এবং আক্কালাস সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরান শহরে একটি বিমানবন্দরের স্থাপনায় হামলায় অন্তত একজন অগ্নি নির্বাপক নিহত হন। চাবাহারে 2টি ডক, একটি সামুদ্রিক ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার ও একটি ডিপো ক্ষতিগ্রস্ত হয়। হামলার ধ্বংসাবশেষ ইমাম আলী হাসপাতালে আঘাত হানে এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আক্কালায় একটি রেল সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বুশেহর কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো ক্ষতির মুখে পড়েনি। এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তারা কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা ঘাঁটিতে হামলা চালিয়েছে। বাহরাইন ও কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় উভয় দেশেই সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। পরিস্থিতির জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানি জাতিকে অবমাননাকর ভাষায় সম্বোধন করলেও দেশটির মর্যাদা ও শক্তি কোনোভাবেই কমবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান অশালীন বক্তব্যের জবাব একই ভাষায় দেয় না, বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই তার প্রতিক্রিয়া জানায়। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানান। এর আগে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন, যার জবাবে ইরানের শীর্ষ কূটনীতিক এই বার্তা দেন। আরাকচি লেখেন, সভ্য ও সাহসী ইরানি জাতিকে অবমাননাকর ভাষায় সম্বোধন করলে তাদের মহত্ব ও মর্যাদা বিন্দুমাত্র কমে না। তিনি আরও বলেন, ইরানিরা তাদের সভ্যতা, সংস্কৃতি এবং দৃঢ় নৈতিক মূল্যবোধের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আমরা অশালীনতার জবাবে অশালীনতা করি না, বরং নির্ভীকভাবে এবং সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে তার জবাব দেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সামরিক হামলা, পাল্টাপাল্টি অভিযোগ এবং কূটনৈতিক বাকযুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক নতুন করে সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, আরাকচির বক্তব্য শুধু ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়াই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান এবং জাতীয় মর্যাদা রক্ষার একটি কূটনৈতিক বার্তাও বহন করে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান প্রকাশ্য বাকযুদ্ধে না জড়িয়ে বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। সাম্প্রতিক পরিস্থিতিতে উভয় দেশের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। কূটনৈতিক মহলের ধারণা, উত্তেজনা কমাতে সংলাপের পথ খোলা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে, যা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। জুন মাসের মাঝামাঝি উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুদ্ধবিরতি কার্যকর করলেও সাম্প্রতিক এই হামলা সেই সমঝোতাকে কার্যত সংকটের মুখে ঠেলে দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র পূর্ব ইরানের ইরান শহর, বন্দর আব্বাস, কোরানাক, চাবাহার, বুশেহর এবং উত্তর পূর্বাঞ্চলের আক্কালা শহরে বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, ইরান শহর বিমানবন্দরে হামলায় অন্তত একজন অগ্নি নির্বাপক কর্মী নিহত হন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে অতিরিক্ত দফায় অভিযান চালিয়েছে এবং মোট 90টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং সামরিক সরবরাহ অবকাঠামো। ইরানি কর্মকর্তাদের মতে, চাবাহারে একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ও একটি ডিপো হামলার শিকার হয়েছে, আর আক্কালায় একটি রেল সেতু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট ও ড্রোন হামলা প্রতিহত করছে। পরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে, তারা কুয়েতে 2টি এবং বাহরাইনে 2টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছিলেন, ইরানিদের কঠিন চরের জন্য অপেক্ষা করুন। মঙ্গলবারও যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও বুশেহরে হামলা চালিয়েছিল। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই ওই অভিযান পরিচালিত হয়। সেন্টকম জানায়, সে সময়ে 4 ঘণ্টা ব্যাপী অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ইরানের সেনাবাহিনীর বিবৃতির বরাতে IRNA জানায়, ওই হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর 8 সদস্য নিহত হন। যুদ্ধবিরতির জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরকে শর্তভঙ্গের অভিযোগ করছে। ওই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ, ইরানের উপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার পথ তৈরি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় 60 দিনের আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল। বিরোধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সমঝোতার 5ম ধারা। এতে বলা হয়েছিল, ইরান 60 দিনের জন্য পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের ব্যবস্থা করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই ধারা অনুযায়ী নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা নির্ধারণের একমাত্র অধিকার ইরানের। সেই ব্যাখ্যার ভিত্তিতেই অনুমোদনহীন জাহাজে হামলার যৌক্তিকতা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে আল জাজিরাকে সাবেক পেন্টাগন কর্মকর্তা ডেভিড ডেস রোশেস বলেন, সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে, আর ইরানের দায়িত্ব ছিল বেসামরিক জাহাজ চলাচলে বাধা না দেয়া। তার দাবি, ইরান নতুন নিয়ম চাপিয়ে দিতে চেয়েছিল যাতে সব জাহাজকে ইরানের নিয়ন্ত্রণ মেনে চলতে হয়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয়। হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানের ব্যবস্থাপনাই খোলা থাকবে, আমেরিকার হুমকিতে নয়। তিনি আরও সতর্ক করে বলেন, আপনি আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বারলি হালকেট জানান, ট্রাম্প প্রশাসনের অবস্থান হলো হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক নৌপথ এবং সব জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করাই সমঝোতার মূল শর্ত। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। তারা আমাদের একবার আঘাত করলে আমরা তাদের 20 গুণ জবাব দেব। তবে একই দিনে তিনি আবারও বলেন, তিনি পূর্ণমাত্রার যুদ্ধ চান না এবং প্রয়োজনে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প আরও হুমকি দিয়ে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর নৌ অবরোধ আরোপ করতে পারে, এমনকি বিদ্যুৎ কেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণও নিতে পারে, যদিও এমন পদক্ষেপের জন্য স্থল
জোরালো বাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে। ট্রাম্পের এসব পদক্ষেপের সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আরও প্রাণহানি ঘটবে এবং মার্কিন করদাতাদের বিপুল অর্থ অপচয় হবে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলেও উভয় পক্ষই এখনও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। যদিও সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। ইরানের মাহান এয়ারের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ এবং হুথি নেতৃত্বকে বহন করার ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ও আকাশপথে বিধি নিষেধের কারণে সানায় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল কার্যত স্থবির ছিল। এমন পরিস্থিতিতে ইরানি একটি বিমানের সানায় অবতরণ শুধু একটি বিমান চলাচলের ঘটনা নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, কূটনৈতিক বার্তা এবং প্রতিরোধ অক্ষের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইয়েমেন, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী মাহান ইয়ারের একই বিমান কয়েকদিন আগে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিনিধি দলকে ইরানে নিয়ে গিয়েছিল এবং পরে তাদের আবার সানায় ফিরিয়ে আনে। এই যাত্রার আগে সৌদি যুদ্ধবিমান আকাশপথে সতর্ক বার্তা দিয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও শেষ পর্যন্ত কোনো সামরিক বাধা দেয়া হয়নি। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত, তবুও সৌদি আরবের প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকের মতে এটি রিয়াদের বর্তমান কৌশলগত অবস্থানের প্রতিফলন, যেখানে তারা ইয়েমেন সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে আগ্রহী নয়। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই ঘটনাকে নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে বাব আল মান্দাব প্রণালী এবং লোহিত সাগরে হুথিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের মতে, যদি সানায় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় তবে ভবিষ্যতে প্রযুক্তি, সরঞ্জাম কিংবা বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়তে পারে। তবে একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, কোনো বেসামরিক ফ্লাইটের মাধ্যমে সামরিক প্রযুক্তি স্থানান্তরের অভিযোগের পক্ষে প্রকাশ্য ও স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে এ ধরনের আশঙ্কাকে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখা হলেও তা নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করা যায় না। ইরানের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা প্রতীকী ও কৌশলগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি থাকা সত্ত্বেও তেহরান তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ইয়েমেন, লেবানন, ইরাক এবং ফিলিস্তিন ভিত্তিক বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক বহুদিনের। সাম্প্রতিক এই বিমান চলাচল সেই সম্পর্ককে আরও প্রকাশ্যভাবে তুলে ধরেছে এবং ইরান যে তার আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় রাখতে সক্ষম, সেটিও একটি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়। অধিকাংশ দেশ এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য নয়, বরং পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে এবং বিশ্বের বহু দেশ তাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, আবার অনেক দেশ দেয়নি। ফলে আন্তর্জাতিক স্বীকৃতি একটি জটিল কূটনৈতিক বিষয় যা বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির উপর নির্ভর করে এবং এটি কোনো একক মানদণ্ডে নির্ধারিত হয় না। সাম্প্রতিক সময়ে ইরানে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে বহু দেশের প্রতিনিধি, আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি তেহরানের কূটনৈতিক সক্রিয়তার আরেকটি দিক তুলে ধরেছে। পশ্চিমা বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হলেও এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইরান যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে তেহরান বারবার এই বার্তা দিতে চায় যে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র পশ্চিমা শক্তিগুলোর অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয় এবং বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নতুন জোট ও অংশীদারিত্ব গড়ে উঠছে। সব মিলিয়ে সানায় ইরানি বিমানের অবতরণকে শুধুমাত্র একটি বিমান চলাচলের ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত কৌশলগত বাস্তবতা, সৌদি আরবের নীতিগত অবস্থান, ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সবকিছুর সঙ্গে সম্পর্কযুক্ত একটি ঘটনা। তবে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন পক্ষের দাবি,
পাল্টা দাবি এবং রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য ও ভবিষ্যৎ ঘটনা প্রবাহের দিকে নজর রাখা জরুরি। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি প্রতীকী পদক্ষেপই বৃহত্তর কৌশলগত বার্তা বহন করতে পারে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। চীন সম্প্রতি একটি টাইপ 94 জিন ক্লাস কৌশলগত পারমাণবিক সাবমেরিন থেকে JL-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় প্রায় ৭,৩০০ কিলোমিটার দূরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। যদিও অনেক সামরিক বিশ্লেষক JL-3 এর সর্বোচ্চ পাল্লা 10 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করেন, চীন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এই পরীক্ষার আগে বেইজিং সম্ভাব্য ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সামরিক উত্তেজনা এড়াতে সংশ্লিষ্ট কয়েকটি দেশকে আগাম অবহিত করে। আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় এ ধরনের নোটিশকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে একটি প্রচলিত আস্থাবর্ধক ব্যবস্থা হিসেবে দেখা হয়। তবে জাপান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পরীক্ষাকে শুধু একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না, বরং এর আড়ালে আরও গুরুত্বপূর্ণ ছিল চীনের বৈশ্বিক ট্র্যাকিং, স্যাটেলাইট যোগাযোগ, টেলিমেট্রি সংগ্রহ এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার বাস্তব সক্ষমতা পরীক্ষা। পরীক্ষার সময় চীন সমুদ্রে অন্তত 4টি বিশেষায়িত ট্র্যাকিং ও টেলিমেট্রি জাহাজ মোতায়েন করে। এর মধ্যে ফিজির কাছাকাছি আগে থেকেই অবস্থান করছিল ইউয়ান ওয়াং 5, ফিলিপাইনের নিকটবর্তী এলাকায় মোতায়েন ছিল ইউয়ান ওয়াং 3। এছাড়া পরীক্ষায় অংশ নেয় ইউয়ান ওয়াং 6 এবং সলেমান দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থান নেয় চীনের আধুনিক ট্র্যাকিং জাহাজ লিয়াও ওয়াং 1। এসব জাহাজের প্রধান কাজ হল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর তার গতিপথ, টেলিমেট্রি তথ্য, যোগাযোগ সংকেত এবং বিভিন্ন ধাপের প্রযুক্তিগত কার্যক্রম পর্যবেক্ষণ ও সংগ্রহ করা। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পাশাপাশি পুরো উড্ডয়ন পথ জুড়ে নিরবিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারণ শুধু ক্ষেপণাস্ত্র তৈরি করাই যথেষ্ট নয়, উৎক্ষেপণের পর সেটি পরিকল্পিত গতিপথ অনুসরণ করছে কিনা, বিভিন্ন ধাপে কী ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে এবং কমান্ড সিস্টেম কতটা কার্যকরভাবে কাজ করছে, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। 4টি ট্র্যাকিং জাহাজকে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে মোতায়েন করার মাধ্যমে চীন একটি সমন্বিত ট্র্যাকিং নেটওয়ার্কের কার্যকারিতা যাচাই করেছে। এর সঙ্গে স্যাটেলাইট যোগাযোগ এবং স্থলভিত্তিক কমান্ড সিস্টেমের সমন্বয়ও পরীক্ষা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের সক্ষমতা শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনায় নয়, ভবিষ্যতের মহাকাশ অভিযান, দীর্ঘপাল্লার প্রচলিত অস্ত্র পরিচালনা এবং সমুদ্রভিত্তিক সামরিক অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে আধুনিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মূল ভিত্তি কেবল শক্তিশালী ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি নির্ভরযোগ্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রকে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা, এর অবস্থান পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত আদান প্রদান করতে পারা একটি দেশের কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এ কারণে অনেক পর্যবেক্ষক মনে করছেন এই পরীক্ষা চীনের তথাকথিত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ। অর্থাৎ কোনো প্রতিপক্ষের প্রথম পারমাণবিক হামলার পরও সমুদ্রে অবস্থানরত সাবমেরিন থেকে কার্যকর পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখাই এই কৌশলের মূল লক্ষ্য। সাবমেরিন ভিত্তিক পারমাণবিক বাহিনীকে তুলনামূলকভাবে শনাক্ত করা কঠিন হওয়ায় এটি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তবে এ বিষয়েও সতর্কতা রয়েছে, কারণ পরীক্ষার সব প্রযুক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি এবং ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সর্বোচ্চ পাল্লা, ব্যবহৃত গাইডেন্স প্রযুক্তি কিংবা ট্র্যাকিং ব্যবস্থার শতভাগ সফলতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। ফলে আন্তর্জাতিক বিশ্লেষণের বড় একটি অংশ উন্মুক্ত তথ্য, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন যে JL-3 এর এই পরীক্ষা শুধুমাত্র একটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন
প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি চীনের বৈশ্বিক ট্র্যাকিং অবকাঠামো, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, টেলিমেট্রি সংগ্রহ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এবং সমুদ্র ভিত্তিক কৌশলগত অপারেশন পরিচালনার সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। পরীক্ষাটি সফল হয়ে থাকলে ভবিষ্যতে দূরপাল্লার কৌশলগত সামরিক অভিযানে চীনের সমন্বিত প্রযুক্তিগত সক্ষমতা আরও এক ধাপ এগিয়েছে বলেই ধারণা করছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ।